তোলাবাজি লুটপাটের অভিযোগ আলিপুরদুয়ারে গ্রেফতার তৃণমূল নেতা। ধৃত তপেন কর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য এবং খাদ্য কর্মাধ্যক্ষ। তৃণমূল জমানায় তোলাবাজি লুটপাট ভাঙচুর সহ ভুরি ভুরি অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা হয়নি দাবি স্থানীয়দের। রাজ্যে পালাবদলের পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন তপেন কর। গোপন সূত্রে খবর পেয়ে আলিপুরদুয়ার জংশন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এই মুহূর্তে খবরের শিরোনামে বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডল। তবে শুধু স্টোন কিং নয়, একই সঙ্গে রোড কিংও ছিলেন এই টুলু মণ্ডল। পথশ্রী থেকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বোর্ডের নিচে জলজল করছে টুলু মণ্ডলের ঠিকাদারি সংস্থার নাম। কাজ শেষের 5 মাসের মধ্যেই সেই রাস্তার অবস্থা তথৈবচ। পাথর বালি গরু পাচারের অভিযোগে টুলু মণ্ডলের নাম জড়িয়েছে আগেই, কিন্তু শয়ে শয়ে কোটি টাকার সম্পত্তির মালিক টুলু মণ্ডলের কীর্তি এখানেই শেষ নয়। বীরভূম জেলায় খোঁজ নিয়ে জানা গেল টুলু মণ্ডল শুধু সেখানকার স্টোন সম্রাট নয়, টুলু মণ্ডল রোড কিংও। রাস্তা তৈরির টেন্ডারে একচেটিয়া আধিপত্য ছিল টুলু মণ্ডলের সংস্থার। রাজ্য সরকারের প্রকল্প পথশ্রীতে তো বটেই, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাতেও রাস্তা তৈরির টেন্ডার কার্যত পাকা ছিল টুলুর সংস্থার। এখনো রাস্তায় বোর্ডের নিচে জলজল করছে মণ্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেডের নাম। কোথাও প্রায় 3 কিলোমিটার রাস্তা, কোথাও 5.5 কিলোমিটারের বেশি রাস্তার বরাত পেয়েছিল টুলু মণ্ডলের ঠিকাদারি সংস্থা। একাধিক বোর্ডে যে তথ্য দেখা যাচ্ছে তাতে রাস্তা নির্মাণের তারিখ চলতি বছরের জানুয়ারি মাসের। প্রধানমন্ত্রী আবাস যোজনার যে বোর্ড রয়েছে তাতে তারিখ রয়েছে গত বছরের। মণ্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড, এই মণ্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড হচ্ছে যে মোহাম্মদ নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের সংস্থা। এবং এই মণ্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড একেবারে পথশ্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা তৈরিরও বরাত পেত। নির্মাণ বাবদ কোনোটায় খরচ প্রায় 2,57,00,000 টাকা, কোথাও আবার রাস্তা তৈরিতে খরচ প্রায় 1 কোটি টাকা। একের পর এক টেন্ডার যেত টুলুর পকেটে, কোটি কোটি টাকার ব্যাপার। কিন্তু কাজ আদৌ হয়েছে কি? আর রাস্তার অবস্থা ভালো নাই। সব টুটে যাচ্ছে পাথর। এটা কি বানিয়েছিল? এটা টুলু মণ্ডল টেন্ডার ছিল। গনপুর বাস স্ট্যান্ড থেকে 5.6 কিলোমিটার রাস্তা, সেটাও বানিয়েছিল মণ্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড। কাজ শুরুর তারিখ হচ্ছে 2/1/2026 এবং যেমনটা জানা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের পর এই রাস্তার কাজ শুরু হয়েছিল। মার্চ মাস নাগাদ তৈরি হয়েছিল এই রাস্তা এবং তার কয়েক মাসের মধ্যেই অনেকেই বলছেন এবং দেখাও যাচ্ছে রাস্তার কি অবস্থা। জানি না, এগুলো জেলা পরিষদ থেকে তো কাজ হয়। এবার পথশ্রীর কাজ হচ্ছে আমার জিপিতে, এটুকু জানি। কিন্তু টেন্ডার হওয়া বা এই কাজ কে পাচ্ছেন কে করছে এই ব্যাপারে আমি অবগত নই একেবারে। তৃণমূল জমানায় রাস্তা তৈরির টেন্ডারে টুলুর এই একচেটিয়া আধিপত্যের কারণ কি? নেপথ্যে কি কোনো প্রভাবশালীর হাত? তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। টেন্ডারে 3-4 জনের নাম দিল, নিজেরাই ঠিক করলো কে 3-4 জনের নাম দেবে। রেট কত হবে নিজেরাই ঠিক করলো, কত রেটে পাবে নিজেরাই ঠিক করলো, নিজেরাই দেখলো। অন্যজন কেউ টেন্ডার দিলে তার বাড়িতে থ্রেট যেত, ভয় দেখানো হতো। বীরভূম জেলাতে আমরা এখনো বলছি কেউ ভুল তথ্য দিলে হবে না। টুলুর মাথায় কাদের হাত ছিল? কাদের মদতে এই অগাধ সম্পত্তি করেছিলেন টুলু মণ্ডল? বিনিময়ে সেই প্রভাবশালীরা কি পেয়েছিলেন তা জানতে চাইছেন তদন্তকারীরা। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। তবে শুধু নিজের জেলাতেই নয়, বীরভূমের বাইরেও রাস্তা তৈরির টেন্ডারে নাকি একচেটিয়া আধিপত্য ছিল এই টুলু মণ্ডলের ঠিকাদারি সংস্থার। এমনকি এই নিয়ে হাইকোর্টের দ্বারস্থ পর্যন্ত হয়েছিলেন পূর্ব মেদিনীপুরের এক ঠিকাদার। কিন্তু তার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ডেকে হুমকি হুঁশিয়ারির পর ভয়ে মামলা তুলে নেন তিনি। সরকারি প্রকল্পে রাস্তা তৈরির ঠিকাদারিও কি ছিল টুলু মণ্ডলের পকেট ভরানোর রাস্তা? একের পর এক রাস্তা তৈরি টেন্ডার যেভাবে টুলু মণ্ডলের পকেটে যেত তা দেখে এই প্রশ্ন তুলছেন অনেকেই। টুলু মণ্ডলের প্রভাব এতটাই ছিল যে শুধু বীরভূম নয়, পূর্ব মেদিনীপুরে অবধি ঠিকাদারির কাজ কার্যত নিয়ন্ত্রণ করতেন টুলু মণ্ডলই। তার বিরুদ্ধে প্রভাব খাটিয়ে বেআইনিভাবে সরকারি টেন্ডার হাতিয়ে নেবার অভিযোগ তুলেছেন পূর্ব মেদিনীপুরের এই ঠিকাদার। অফিসিয়ালি যে কাগজটা টেন্ডারে চায় তার অনেক কিছু কাগজ না থাকা সত্ত্বেও তাকে কাজটা পাইয়ে দেওয়া হলো টুলু মণ্ডল। পূর্ব মেদিনীপুরের এই ঠিকাদার দাবি করেছেন এগরা সহ পূর্ব মেদিনীপুরের একাধিক রাস্তার টেন্ডার পেতে আবেদন করেছিলেন তিনিও, কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেই সমস্ত বরাত পেয়ে যান টুলু মণ্ডল। টেন্ডার প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থও হন এই ঠিকাদার। তার দাবি, এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে তার ডাক পড়ে। আমি যখন কমপ্লেন করতে যাই আমাকে অভিষেক বাবুর অফিসে ডাকা হলো, আপনি কেসটা উইথড্র করে নেন। আমি হাইকোর্ট করেছিলাম, আমাকে যেভাবে চমকালো ধমকালো আমি ভয়ে এসে উইথড্র করে নিতে হলো।
গত 5 বছরে আমার বিধানসভা এলাকাতে যা কাজ হয়েছে টেন্ডার এবং অন্যান্য বিষয়গুলোতে, কখনো এই প্রক্রিয়ার মধ্যে বিধায়ক হিসেবে আমি ঢুকিনি। এটা পিওরলি সরকারি আধিকারিক এবং যারা টেন্ডার প্রসেস পরিচালনা করতেন তাদের দ্বারা এটা নির্বাচিত হতো, কে কাজ করবেন কে না কাজ করবেন, কিরকম কাজ করবেন, সেটা পিওরলি তাদের ব্যাপার ছিল। এগরার বিজেপি বিধায়ক দিব্যেন্দু অধিকারী জানিয়েছেন, এ বিষয়ে পুলিশ তদন্ত করছে, কিছু বলার থাকলে বলবেন দলের মুখপাত্ররাই। রাজ্যে ক্ষমতার হাতবদল হওয়ার পর থেকেই বেপাত্তা টুলু মণ্ডল। দুর্গাপুরেও থমকে রয়েছে তার ঠিকাদারি সংস্থার বরাত পাওয়া একাধিক রাস্তার কাজ। বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে স্টোন চিপসের ডাস্ট, রাস্তার হাল ক্রমশ খারাপ হচ্ছে। দুর্গাপুরের শহরের একটা ইন্ডাস্ট্রিয়াল সেকশনের রোড 21 কোটি টাকা দিয়ে টেন্ডার নিয়েছেন, অথচ রোডটা এখনও ওইরকম ভগ্ন দশা হয়ে পড়ে আছে। তাহলে কারা টেন্ডার দিলেন? যখন টেন্ডার বিড করছে তখন তারা টেকনিক্যাল বিড খোলেন, তাহলে তো এগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা উচিত। আগে সরকার যে কাজ করেছে, যে কোনো ফাইল খুলবেন সেই ফাইলে এই জন্য দুর্নীতি বেরোচ্ছে। কাঁকসা ব্লকের আমলাজোড়া পঞ্চায়েতেও একটি রাস্তা তৈরির বরাত পেয়েছে টুলু মণ্ডলের ঠিকাদারি সংস্থা। পেভার ব্লকের রাস্তা তৈরির সেই কাজও এখন বন্ধ রয়েছে। বহুদিন ধরে থেমেই আছে কাজ। তার মানে যখন থেকে জানতে পেরেছে যে টুলু মণ্ডল, তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, তখন থেকে তাকেও পাওয়া যাচ্ছে না, আর তাদের যারা কাজ করতো তাদেরকেও পাওয়া যাচ্ছে না। আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির তরফে জানানো হয়েছে, টুলু মণ্ডল না থাকলেও কাজ শেষ করতে কোনো অসুবিধা হবে না। অন্য একজনকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে, তিনি রাস্তার কাজ দেখভাল করছেন। ঋত্বিক প্রধান ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বীরভূমের মোহাম্মদবাজারে টুলু মণ্ডলের বিশাল পার্কিং লটের হদিশ মিলেছে। এখান থেকেই বালি এবং স্টোন চিপসের রমরমা ব্যবসা চালিয়েছেন তিনি। কিন্তু অভিযোগ, এই পুরো কারবারি চলত পঞ্চায়েতের অনুমতি ছাড়া। এমনকি মোহাম্মদবাজার থানার পাঠানো চিঠির উত্তরে মোহাম্মদবাজার পঞ্চায়েত সাফ জানিয়ে দিয়েছে, ব্যবসা করার জন্য তাদের তরফে কোনো ট্রেড রেজিস্ট্রেশন সার্টিফিকেটই দেওয়া হয়নি এই টুলু মণ্ডলকে। তবে কি নথি ছাড়াই ব্যবসা চালাতেন তিনি? কাদের প্রশ্রয়? এই প্রশ্নই উঠছে এবার। কয়েক বিঘা জমির উপরে পার্কিং লট, সার দিয়ে দাঁড়ানো রোড রোলার, ডাম্পার, ট্রাক। পার্কিং লটের ভিতরে ছোট ছোট অফিস ঘরের ভিতরে ঝাঁ চকচকে বেডরুম। বীরভূমের মোহাম্মদবাজারে রয়েছে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের এই বিশাল পার্কিং লট। পাথরের পাশাপাশি এখান থেকেই বালি ও স্টোন চিপসের ব্যবসাও রমরমিয়ে চালাচ্ছিলেন নাজিমুদ্দিন ওরফে টুলু মণ্ডল। কিন্তু অভিযোগ, এই পুরো কারবারই চলত পঞ্চায়েতের অনুমতি ছাড়া। কারণ ব্যবসা করার জন্য পঞ্চায়েতের তরফে কোনো ট্রেড রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হয়নি টুলু মণ্ডলকে। মোহাম্মদবাজার থানার পাঠানো চিঠির উত্তরে সাফ জানিয়ে দিয়েছে মোহাম্মদবাজার গ্রাম পঞ্চায়েত। পার্কিং লট এবং রোড কনস্ট্রাকশনের সেটা কি কি রয়েছে সেই বিষয়ে নথি চেয়ে পাঠানো হয় মোহাম্মদবাজার গ্রাম পঞ্চায়েতের কাছে। কিন্তু মোহাম্মদবাজার গ্রাম পঞ্চায়েতের কাছে এই নথি যখন মোহাম্মদবাজার থানা চেয়ে পাঠায়, তার উত্তরে একেবারে মোহাম্মদবাজার গ্রাম পঞ্চায়েত তার চিঠি দিচ্ছে। সেই চিঠিতে একটা হচ্ছে মোহাম্মদবাজার থানা পাঠাচ্ছে গ্রাম পঞ্চায়েতকে, এবং গ্রাম পঞ্চায়েত চিঠি দিয়ে জানাচ্ছে যে তাদের কাছ থেকে কোনো রকমভাবে কোনো ট্রেড লাইসেন্স এই মোহাম্মদ নাজিমুদ্দিন বা টুলু মণ্ডলকে ইস্যুই করা হয়নি। এই দুটোর ক্ষেত্রে আমাদের মোহাম্মদবাজার পঞ্চায়েত থেকে কোনো কিছু নেয়নি। সত্যি এই ব্যাপারে আমি জানতাম না। আমি সত্যি কথা বলছি যে ওই মানুষটার মানে আমি নামে পরিচিত, আমার সাথে কোনো। মোহাম্মদবাজার ফরেস্ট অফিস লাগোয়া এই সেই পার্কিং লট। এখান থেকেই পরিচালিত হতো টুলু মণ্ডলের পাথর, বালি, স্টোন চিপসের অপার সাম্রাজ্য। পুলিশ সূত্রে দাবি, পাথরের ব্যবসা ছাড়াও রোড কনস্ট্রাকশনের কাজের সঙ্গেও যুক্ত ছিলেন টুলু মণ্ডল। কিন্তু পার্কিং লটে যে পাথর বালির কারবার তিনি চালাতেন, তার কি যথোপযুক্ত নথি আছে? এই প্রশ্নেরই উত্তর খুঁজতে জুলাই মাসে টুলু মণ্ডলের এই পার্কিং লটে হানা দেন মোহাম্মদবাজারের বিএলএল আরও। সেখান থেকে বিপুল পরিমাণে বেআইনি মজুত করে রাখা বালি বাজেয়াপ্ত করা হয়। 6 জুলাই টুলু মণ্ডলের বিরুদ্ধে এফআইআর করতে বলে মোহাম্মদবাজার থানার আইসিকে একটি চিঠি লেখেন বিএলএল আরও। বিএলএল আরোর করা অভিযোগের পরিপ্রেক্ষিতে এফআইআর রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তকারীরা জানতে চান, টুলুর এই বিপুল ব্যবসার কোনোটা কি নিয়ম মেনে হয়েছে? পার্কিং লট সহ বিভিন্ন কারবারের জন্য কি ট্রেড লাইসেন্স ছিল? এই সংক্রান্ত আরও 2টি চিঠি এসেছে এবিপি আনন্দর হাতে, যার মধ্যে একটি করা হয়েছে টুলুর বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পর মোহাম্মদবাজার থানার তরফে মোহাম্মদবাজার গ্রাম পঞ্চায়েতে পাঠানো এই চিঠিতে টুলুর পার্কিং লট ও রোড কনস্ট্রাকশন সংক্রান্ত ট্রেড লাইসেন্স ও অন্যান্য নথি চেয়ে পাঠানো হয়েছে। এরপর 14 জুলাই পুলিশের করা আগের সেই চিঠির উত্তর দেয় মোহাম্মদবাজার পঞ্চায়েত। চিঠিতে তারা সাফ জানিয়ে দেয়, মোহাম্মদবাজার ফরেস্ট অফিস লাগোয়া টুলু মণ্ডলের পার্কিং লটের জন্য পার্কিং কিংবা রোড কনস্ট্রাকশন সংক্রান্ত কোনো অনুমতি দেওয়া হয়নি। এই সংক্রান্ত পঞ্চায়েতের তরফে কোনো ট্রেড রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হয়নি।
আমি নামে পরিচিত, আমার সাথে কোনো না 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 সেইভাবে না, ওই শুনতাম বড় একজন ব্যবসায়ী যেমন হয় আর কি, এলাকার কোনো মানুষ প্রভাবশালী হলে বা যা হয় আর কি, সবাই যে এই নামটুকুই আমার পরিচিত। এবার ওর ব্যাপারে আমি যা কিছু দেখছি এখন। এখানেই প্রশ্ন উঠছে, তবে কি বৈধ নথি ছাড়াই ব্যবসা চালিয়ে গেছেন টুলু মণ্ডল? কিভাবে চালিয়ে গেলেন? মাথার উপর কাদের হাত ছিল? এটা তো সম্পূর্ণ আইন এবং প্রশাসনের বিষয়। তো যদি কেউ অবৈধ টাকা করে থাকে, অবৈধ সোনা, অবৈধ ব্যবসা, অবৈধ অমুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। একটা জেলায় এরকম বাড়বাড়ন্ত হলো, তো সেখানে তো শুধু একটা দু চারটে লোকের দোষ হতে পারে না। টুলু মণ্ডল যদি এত বড় ব্যবসা করে থাকে, তাহলে তার সোর্স কি, কিভাবে হলো, এটা তো একাধিক বিভিন্ন সব সংস্থা রয়েছে এগুলো মনিটর করার জন্য। ঘুরে ঘুরে শুধু তৃণমূলের 3-4টে নামকে টেনে এনে গল্প সাজিয়ে লাভ কি? এগুলো সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। এ নিয়ে যা করবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার করবে, এ নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। এই সরকার আইন মেনে, আইনের পথে হেঁটে যদি কেউ অপরাধ করে থাকেন তাকে শাস্তি দেবে। আর কতদূর ছড়িয়ে এই দুর্নীতির শিকড় তদন্ত করে দেখছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ, রঞ্জিত সাউ ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। টুলু মণ্ডলের পাথর খাদানে নকল ডিসিআর এর ঘটনা আগেই সামনে এসেছে, আর এবার টোলগেটের এক কর্মী দাবি করলেন মাঝে মধ্যে ডিসিআর পরীক্ষা করত পুলিশও। তাহলে কি সর্ষের মধ্যেই ভূত? উঠছে সেই প্রশ্ন। নগদ, সোনা, রূপো মিলিয়ে শয়ে শয়ে কোটি কোটি টাকার সম্পত্তি, প্রাসাদোপম বাড়ি, দামি দামি গাড়ি, বিদেশ ভ্রমণ, আর এসব কার? টুলু মণ্ডল। একসময় যিনি ছিলেন পাথর খাদানের শ্রমিক, তৃণমূল জমানায় আচমকাই রকেট গতিতে উত্থান হয় তার, হয়ে ওঠেন পাথর ব্যবসার কার্যত নিয়ন্ত্রক। অভিযোগ, পাথরের কারবারে যে টাকা সরকারের ঘরে যাওয়ার কথা তা নিজের পকেটে পুরেই এই সম্পত্তি করেছিলেন টুলু মণ্ডল। আর এই কাজে তার প্রধান অস্ত্র ছিল ডিসিআর, অর্থাৎ ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট। টুলু মণ্ডলের সাম্রাজ্যে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য এই ডুপ্লিকেট কার্বন রিসিপ্টেরই আবার নকল অর্থাৎ ডুপ্লিকেট করা হতো। এই ডিসিআর গেটে নকল ডিসিআর আসতো, সেইটা ডিসিআর টাকা, সরকারি ডিসিআর তো অ্যাকচুয়ালি কাগজ থাকতো, সেখানে নকল ডিসিআর ব্যাপারে জানতেন না, ওই নকল আর অরিজিনালের মধ্যে আমরা পার্থক্য বুঝতে পারতাম না। এখন এটা বুঝতে পারছি যে নকল ছিল, যেটা বলছে মানুষ। 4-5 জন করে থাকতাম, একটা কাউন্টারের রসিদ স্লিপটা দিত, স্লিপটা নিয়ে একজনা সই করতো। পাথর বোঝাই লরি যখন বাজারে যায় তখন অত্যন্ত প্রয়োজনীয় নথি হলো ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বা ডিসিআর। টোল গেটের কাছে থাকা অফিসে প্রথমে অরিজিনাল ডিসিআর তৈরি করা হয়। ওই নথিতে উল্লেখ থাকে কটি লরিতে করে কত পরিমাণ স্টোন চিপস বাজারে যাচ্ছে। কিন্তু অভিযোগ, টুলু মণ্ডলের পাথর খাদানের ক্ষেত্রে রাজস্ব ফাঁকি দিতে আসল ডিসিআরে লরির সংখ্যা ও পাথরের পরিমাণ কম করে দেখানো হতো। পাশাপাশি ডুপ্লিকেট ডিসিআর তৈরি করতেন টুলু। দুটো ডিসিআর নিয়েই রওনা হতেন লরি চালক। সরকারের কাছে যে তথ্য পৌঁছতো তার থেকে বেশি সংখ্যক লরি বেশি পরিমাণ পাথর নিয়ে যেত, ফলে কোটি কোটি টাকা রাজস্ব ক্ষতি হতো সরকারের। তাহলে কি এই জালিয়াতি আটকাতে কোনো নজরদারি ছিল না? এখানেই চাঞ্চল্যকর দাবি করেছেন টোল গেটের এক কর্মী। তিনি বলছেন, অনেক সময় পুলিশও ডিসিআর চেক করত। টুলু মণ্ডলের একাধিক ডিসিআর গেট ছিল, সেই ডিসিআর গেটে একজন কর্মী আমার সঙ্গে রয়েছেন। যে গাড়ি মালিক ফাঁকি দিয়ে যে রোডে ধরা পড়লে তাকে ফাইন করা যাবে, তার সত্ত্বেও যে পুলিশ প্রশাসন তারাও চেক করতো মাঝে মাঝে। পুলিশ প্রশাসনে চেক করতো? হ্যাঁ, যে না। তাহলে কি ডিসিআর কারচুপিতে পুলিশেরও একাংশ জড়িত? সে কারণেই কি আঙুল ফুলে কলাগাছ হয়েছেন টুলু মণ্ডল? তদন্তগুলো হয়নি। টুলু মণ্ডল যদি এত বড় ব্যবসা করে থাকে, তাহলে তার সোর্স কি, কিভাবে হলো, এটা তো একাধিক বিভিন্ন সব সংস্থা রয়েছে এগুলো মনিটর করার জন্য। ঘুরে ঘুরে শুধু তৃণমূলের 3-4টে নামকে টেনে এনে গল্প সাজিয়ে লাভ কি? সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। এ নিয়ে যা করবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার করবে, এ নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। এই সরকার আইন মেনে, আইনের পথে হেঁটে যদি কেউ অপরাধ করে থাকেন তাকে শাস্তি দেবে। ইতিমধ্যেই সামনে এসেছে যে টুলু মণ্ডলের ছাপাখানাতেই তৈরি হতো ডিসিআর এর ডুপ্লিকেট কপি। টুলু মণ্ডলের সংস্থার এই কর্মীর অভিযোগ, নকল ডিসিআর কর্মকাণ্ড নিয়ে মুখ খুললে শুনতে হতো হুমকিও। কখনো বলেননি যে এই কাজ তো বেআইনি হচ্ছে? সে তো বলেছিলাম, তবে হুমকি দিয়েছিল, গাজার কেস দিয়ে দেবো। শনিবার গভীর রাতে ইফাজুল হক নামে টুলু মণ্ডলের এক আত্মীয়ের পূর্ব বর্ধমানের ঠিকানায় অভিযান চালায় মঙ্গলকোট থানা। ঘরের তালা ভেঙে ভিতরে ঢুকে চালানো হয় তল্লাশি। তবে ইফাজুলের হদিশ মেলেনি। ঘর থেকে একটি ট্রাঙ্ক, ট্রলি ব্যাগ উদ্ধার হলেও সেগুলো ছিল ফাঁকা।
এইখানেই কিন্তু পুলিশকে আর সব থেকে বেশি ভাবাচ্ছে যে এই ধরনের বড় ট্যাঙ্ক, এই একটা ব্যাগ ইফাজুল নিয়ে এলো 3 দিন আগে তার মঙ্গলকোটের বাড়িতে, কিন্তু ব্যাগগুলো সম্পূর্ণ ফাঁকা। থানা থেকে আসার পর আমার শ্বশুরমশাইকে আমার স্বামী ডাকলেন, ডেকে দিয়ে দেখছেন থেকে বারান্দায় উঠোনে তখন পুলিশরা দাঁড়িয়ে আছে। তারপরে আমার এই ইফাজুলের ঘরে খুলছিল, দিয়ে ওদের ছবি তুললো, ভিডিও ক্যামেরা করছিল। তো ওনাদের সাথে আমাদের সম্পর্ক নেই। টুলু মণ্ডলের আত্মীয় ইফাজুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন সুইচ অফ ছিল। পার্থপ্রতিম ঘোষ, রানা দাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।